ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাস আজ থেকে আমরা শুরু করছি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে জিকের ওপরে একটা সিরিজ শুরু করার জন্য, তাই আজকে আমরা এই যে জিকের ওপরে বা জেনারেল সায়েন্সের ওপরে সিরিজটা শুরু করতে চলেছি। আজকে তার ক্লাস নাম্বার 1। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর ওপরে পৃষ্ঠকে কি বলা হয়ে থাকে? দেখো, এটা আমাদের কোশ্চেন নাম্বার 1। পৃথিবীর ওপরই পৃষ্ঠকে কি বলা হয়ে থাকে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, লিথোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর ওজোনোস্ফিয়ার। দেখো, পৃথিবীর যে ওপরিভাগ, ঠিক আছে, সেই ওপরিভাগের স্তরটাকে কিন্তু বলা হয়ে থাকে লিথোস্ফিয়ার, ঠিক আছে, লিথোস্ফিয়ার। এইবার এই যে লিথো শব্দটা আছে, LYTH, বা আমরা বলতে পারি লিথ, এই যে শব্দটা আছে, এই লিথ শব্দের মানে কিন্তু রক বা পাথর, ঠিক আছে, রক বা পাথর, এটা তোমরা মনে রাখবে। তাই আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? পৃথিবীর ওপরি পৃষ্ঠকে কিন্তু বলা হয়ে থাকে লিথোস্ফিয়ার। এইবার দেখো, এখানে আরও কিছু কিছু অপশান আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করে নিই। দেখো, এখানে এই যে আয়নোস্ফিয়ার আছে, আমরা সকলেই জানি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, প্রথম স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কিন্তু আসে ওজোনোস্ফিয়ার, যেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেরই একটা ভাগ। এরপরে কিন্তু আয়নোস্ফিয়ার আসে, ঠিক আছে। তো আয়নোস্ফিয়ার কিন্তু সেই স্ফিয়ার যেখানে কিন্তু আমাদের যে টেলিকমিউনিকেশন, অর্থাৎ আমাদের যে মোবাইলে আমরা কথা বলি বা রেডিওতে যে সম্প্রসারণগুলো হয়, সেগুলো কিন্তু এই আয়নোস্ফিয়ারের সঙ্গে যোগাযোগ রেখেই হয়। এখানে কিন্তু চার্জ পার্টিকেল বা আয়ন থাকে। এবার দেখো, যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার কি ট্রপোস্ফিয়ারের ওপরের স্ফিয়ারকে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়ে থাকে। এই স্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু জেট বিমানগুলি ওড়ে। আর এই স্ফিয়ারের ওপরেই কিন্তু, এই ওপরের পোর্শনে কিন্তু একটা ওজোনের একটা লেয়ার থাকে, যেটাকে বলা হয়ে থাকে ওজোনোস্ফিয়ার, যেটা কিন্তু সূর্য থেকে আগত ইউভি রেস থেকে আমাদেরকে প্রোটেকশান দেয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 2 নম্বর কোশ্চেন কী বলেছে? 2 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রণয়ন করেন? দেখো, অধীনতামূলক মিত্রতা নীতিকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে। কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এবার এই অধীনতামূলক মিত্রতা জিনিসটা কি? আসলে যখন ইংলিশ যারা ছিল, অর্থাৎ ব্রিটিশ যারা ছিল, তারা কি করতো? তারা কিন্তু যে রাজ্যগুলো ছিল, অর্থাৎ যে দেশীয় রাজ্যগুলো ছিল, সেই দেশীয় রাজ্যগুলোর সাথে মিত্রতা স্থাপন করতো। এই শর্তে মিত্রতা স্থাপন করতো যে যখন তারা মিত্রতা স্থাপন করবে, তখন সেই রাজ্যের অর্ধেক বা সেই রাজ্যের শাসনভার তাদের কাছে চলে যাবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু অধীনতামূলক মিত্রতা যে নীতি আছে তার মূল বিষয়। এবার এই অধীনতামূলক মিত্রতা নীতি কোন লর্ড বা কোন গভর্নর জেনারেল চালু করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কিন্তু সবার প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি, বা যেটাকে আমরা বলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সেটা কিন্তু চালু করেছিলেন। এবার দেখো, এখানে ওয়েলেসলি বাদ দিয়ে বাদবাকি যে অপশানগুলো আছে, সেগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দেখো, লর্ড কার্জন আছে। লর্ড কার্জনের সাথে কি সম্পর্কিত? লর্ড কার্জনের সঙ্গে কিন্তু 1905 সালের যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গ সম্পর্কযুক্ত। এবার লর্ড রিপনের সাথে কোনটা সম্পর্কযুক্ত? লর্ড রিপনের আমলেই কিন্তু 1881 সাল থেকে ভারতের প্রথম অফিসিয়াল সেন্সাস, বা যেটাকে আমরা জনগণনা বলি, সেটা শুরু হয়েছিল। লর্ড বেন্টিং কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? লর্ড বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা রদ, ঠিক আছে, সতীদাহ যে প্রথা ছিল, সেই সতীদাহ প্রথা রদে কিন্তু 1829, যেটাকে যে সালটা, সেই সালে কিন্তু সতীদাহ প্রথাকে রদ করতে লর্ড বেন্টিংয়ের ভূমিকা অনেক বেশি ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? সঙ্গীত নাটক একাডেমির মুখ্যালয় কোথায়? দেখো, এই যে সঙ্গীত নাটক একাডেমি আছে, আমাদের ইন্ডিয়াতে আর্ট অ্যান্ড কালচারের যে সেকশনটা আছে, অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারে যত কিছু আছে, সেগুলোকে কিন্তু এই সঙ্গীত নাটক একাডেমি কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে আর্ট অ্যান্ড কালচারের বোর্ড আমরা বলতে পারি। এই সঙ্গীত নাটক একাডেমি কিন্তু বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডও দিয়ে থাকে। দেখবে তোমাদের বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড, যেরকম সঙ্গীত নাটক একাডেমি একটা অ্যাওয়ার্ড আছে, তারপরে কিন্তু সঙ্গীত কলানিধি একটা অ্যাওয়ার্ড আছে, এরকম ধরনের কিন্তু অ্যাওয়ার্ডও দিয়ে থাকে। আর এই সঙ্গীত নাটক একাডেমির মধ্যেই কিন্তু যত ধরনের তোমার ফোক ডান্স বা ফোক সং আছে, সেগুলো কিন্তু সব এই সঙ্গীত নাটক একাডেমির মধ্যেই পড়ে। এবার এই যে সঙ্গীত নাটক একাডেমি আছে, এর হেডকোয়ার্টারটা কোথায় আছে? দেখো, এই যে সঙ্গীত নাটক একাডেমি আছে না, এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার কিন্তু আছে দিল্লিতে, ঠিক আছে, দিল্লিতে কিন্তু এর হেডকোয়ার্টার আছে। আর এই সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রকাশিত হয়েছিল, মানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে কিন্তু সঙ্গীত নাটক একাডেমিটা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে? পরমাণুর ব্যাসার্ধ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? দেখো, কোনো একটা পরমাণু বা কোনো একটা এলিমেন্টের ভেতরে সবথেকে ক্ষুদ্রতম অংশ আমরা জানি পরমাণু। সেই পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ পরমাণুর রেডিয়াস, যেটাকে আমরা কিন্তু বলি ইংলিশে, যেটাকে আমরা বলি অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে। সেই অ্যাটমিক রেডিয়াস মাপতে কোন যন্ত্রটা ইউজ করা হয়ে থাকে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। কী কী বলেছে? ব্যারোমিটার, ভোল্টামিটার, অ্যানিমোমিটার আর পিক্টোমিটার। দেখো, এখানে কিন্তু আমরা
এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। ব্যারোমিটার দিয়ে কী মাপা হয়ে থাকে? ব্যারোমিটার দিয়ে কিন্তু বায়ুর চাপ মাপা হয়ে থাকে, তাই ব্যারোমিটার কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ভোল্টামিটার দিয়ে কী মাপা হয়ে থাকে? ভোল্টামিটার দিয়ে কিন্তু আমরা বিভব পার্থক্য অর্থাৎ তড়িতের দুই প্রান্তের বা কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের মাঝখানে যে ইলেকট্রিসিটি বা তড়িতের যে পার্থক্য সেটা মাপতে কিন্তু ভোল্টামিটার ব্যবহার করা হয়ে থাকে। অ্যানিমোমিটার দিয়ে আমরা কী মাপি? অ্যানিমোমিটার দিয়ে কিন্তু আমরা গতিবেগ মাপি। কার গতিবেগ মাপি? আমরা কিন্তু হাওয়ার গতিবেগ মাপি, ঠিক আছে, বা এয়ারের যে গতিবেগ সেটা কিন্তু আমরা অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে মাপি। তাহলে পড়ে থাকলো কিন্তু পিক্টোমিটার। মনে রাখবে এই পিক্টোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর ব্যাসার্ধকে মাপা হয়ে থাকে, ঠিক আছে। এইবার এই পরমাণুর ব্যাসার্ধকে মাপার জন্য কোন এককটা ব্যবহার করা হয়ে থাকে? দেখো, পরমাণুর ব্যাসার্ধ মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয়ে থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ফার্মি। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। ফার্মি এককে কিন্তু পরমাণুর ব্যাসার্ধ মাপা হয়ে থাকে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? পিক্টোমিটার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 5 নম্বর কোশ্চেন কী বলেছে? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? দেখো, এই বাদ্যযন্ত্রের সাথে কোন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত, এই টপিকটা কিন্তু সবসময় একটা হটস্পটের মতো কাজ করে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান বলেছে। অপশানগুলো একবার আমরা দেখে নিই। সেতার, সরোদ, সানাই এবং তবলা। দেখো, পণ্ডিত রবিশঙ্কর কিন্তু সেতারের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। সেতারের সঙ্গে কিন্তু সেতার বা এটাকে কিন্তু সিতারও বলা যেতে পারে, এর সঙ্গে কিন্তু পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কযুক্ত। এই পণ্ডিত রবিশঙ্করকে কিন্তু এখানে পণ্ডিত রবিশঙ্করকে কিন্তু 1999 সালে তার এই সিতারের অবদানের জন্য, অর্থাৎ সিতার বাজানোর ক্ষেত্রে তার অবদানের জন্য কিন্তু তাকে ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে, এই যে রবিশঙ্কর আছেন, পণ্ডিত রবিশঙ্কর আছেন, এনাকে কিন্তু 1999 সালে ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়েছিল। তোমাদের কিন্তু এখন এই রকম কোশ্চেনও আসতে পারে যে পণ্ডিত রবিশঙ্করকে কত সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? তো 1999 সালে কিন্তু তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। আর পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। এবার দেখো, এখানে বাদবাকি যে বাদ্যযন্ত্রগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা দু একজনের নাম পড়ব। দেখো, এই যে তবলা আছে, তবলার ক্ষেত্রে কিন্তু যে জাকির হুসেন ছিলেন, ঠিক আছে, ইনি কিন্তু সম্প্রতি কদিন আগে মারা গেছেন, তাই এনার থেকে কিন্তু এই জাকির হুসেন থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো, জাকির হুসেন কিন্তু তবলার সঙ্গে সম্পর্কযুক্ত। এরপর সানাইয়ের সঙ্গে কে সম্পর্কযুক্ত? সানাইয়ের সঙ্গে কিন্তু বিসমিল্লাহ খান, ঠিক আছে। এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিসমিল্লাহ খান কিন্তু স্বাধীনতার সময় প্রথম যে প্রধানমন্ত্রী যখন দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিয়েছিলেন, তখন কিন্তু তিনি সানাই বাজিয়েছিলেন। তাই এক্ষেত্রে কিন্তু সানাইয়ের অবদানের ক্ষেত্রে কিন্তু বিসমিল্লাহ খানের অবদান অনেক বেশি। এই বিসমিল্লাহ খানকেও কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। এবার দেখো, এই যে সরোদ আছে, সরোদের সাথে কে সম্পর্কযুক্ত? সরোদের সঙ্গে কিন্তু আমজাদ আলী খান, ঠিক আছে, আমজাদ আলী খান। দেখো, এই যে নোটসগুলো আছে এইগুলো কিন্তু তোমরা কপিতে নোট ডাউন করবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তোমাদের কিন্তু বারবার অন্য জায়গা থেকে কিন্তু দেখতে হবে না, তোমরা কিন্তু এখান থেকেই একবারে সব টপিকগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেতার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? নিম্নলিখিত কোন বইটি হর্ষবর্ধন দ্বারা রচিত না? দেখো, একটা ওল্ড হিস্ট্রি থেকে একটা কোশ্চেন দিয়েছে। দেখো, হর্ষবর্ধন, আমরা সকলে জানি হর্ষবর্ধন কে ছিলেন। দেখো, হর্ষবর্ধন কিন্তু ছিলেন আমাদের যে পুষ্যভূতি বংশ ছিলেন, সেই পুষ্যভূতি বংশের শাসক কিন্তু ছিলেন হর্ষবর্ধন, ঠিক আছে। এইবার এই হর্ষবর্ধন কি কি উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধনকে কিন্তু সকল উত্তর পথনাথ বলা হতো, ঠিক আছে। কি বলা হতো? সকল উত্তর পথনাথ কিন্তু হর্ষবর্ধনকে বলা হতো, এটা কিন্তু তার উপাধি ছিল। এইবার ইনি কিন্তু বিভিন্ন বই রচনা করেছিলেন। তার ভেতরে কোন কোন বইগুলি তিনি রচনা করেছিলেন? এখানে কিন্তু বলেছেন নিম্নলিখিত কোনটি তার বই নয়, অর্থাৎ এর ভেতর থেকে 3টে কিন্তু তার লেখা বই হবে আর একটা কিন্তু আলাদা হবে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এই যে নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, এই যে 3টে বই আছে, 3টেই কিন্তু হর্ষবর্ধন লিখেছিলেন, ঠিক আছে। 3টেই কিন্তু হর্ষবর্ধন লিখেছিলেন। এর ভেতর থেকে হর্ষবর্ধন লেখেননি কোনটা? শকুন্তলা যে বইটা আছে, এটা কিন্তু হর্ষবর্ধন লেখেনি, তাই শকুন্তলা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? সংস্কৃত গো শব্দ, ঠিক আছে, এটা ওকার হবে একটা। সংস্কৃত গো শব্দ যার অর্থ হলো গরু, এইরকম শব্দ প্রচুর বৈদিক যুগে ব্যবহৃত হতো। তার মধ্যে থেকে ধনী ব্যক্তিদেরকে কি বলা হতো? দেখো, এই যে সংস্কৃত যে গো শব্দটা আছে, সংস্কৃত যে গো শব্দটা আছে যার মানে কিন্তু গরু, এই শব্দটাকে কিন্তু বৈদিক যুগে প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। এমনকি বড়লোক বা ধনী সম্প্রদায়ের একটা শ্রেণীদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো। তাই সেই গো শব্দটাকে ব্যবহার করে ধনী সম্প্রদায়ের ব্যক্তিদেরকে কি বলা হতো? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। গোমত বলা হতো, গোপুরাম বলা হতো, গোপাল বলা হতো আর ব্রাহ্মণ বলা হতো। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তাদের কিন্তু বলা হতো গোমত। অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ বৈদিক যুগে কিন্তু যারা খুব
ধনী সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন তাদেরকে কিন্তু বলা হতো গোমত। এইবার দেখো এখানে বাদবাকি অপশানগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করে নেব। এইখানে যে গোপাল শব্দটা আছে, এই গোপাল মানে কিন্তু বলা হতো তাদেরকে যারা কিন্তু গরুকে প্রতিপালন করতেন, ঠিক আছে। এইবার এই যে গোপুরাম শব্দটা আছে, গোপুরাম শব্দটা কিসের জন্য ব্যবহার করা হতো? দেখবে দক্ষিণ ভারতের এটাকে কিন্তু এখনও ব্যবহার করা হয়ে থাকে। দক্ষিণ ভারতের যে সমস্ত মন্দিরগুলো থাকে সেই মন্দিরগুলোর কিন্তু একটা খুব সুন্দর এন্ট্রি গেট থাকে, ঠিক আছে। কি থাকে না, সুন্দর কিন্তু একটা এন্ট্রি গেট থাকে, সেই এন্ট্রি গেটকে কিন্তু গোপুরাম বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দাবা খেলার কোন গুটিটি কেবলমাত্র কর্ণ বরাবর চলাচল করতে পারে, অর্থাৎ ডায়াগোনালি চলাচল করতে পারে, ঠিক আছে, অর্থাৎ এক্স বা এই পথে চলাচল করতে পারে, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিশপ, ঠিক আছে। বিশপ এটাকে কিন্তু বলা হয় থাকে উট। বিশপ বা উট যে গুটিটা আছে এটা কিন্তু কেবলমাত্র ডায়াগোনালি বা এক্স যে শেপ বলতে পারো সেই এক্স শেপে কিন্তু যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু আগেও যেতে পারে পিছনেও আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, দাবা খেলার কোন গুটিটি কেবলমাত্র সামনের দিকে যেতে পারে, অর্থাৎ কেবলমাত্র ফরওয়ার্ড যেতে পারে, কখনো ব্যাকওয়ার্ড আসতে পারে না, ঠিক আছে। দাবা খেলার কোন গুটিটা কেবলমাত্র ফরওয়ার্ড যেতে পারে, ব্যাকওয়ার্ড আসতে পারে না, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক কৃষির উন্নতির জন্য কোন বিভাগ খোলেন? দেখো মোহাম্মদ বিন তুগলককে কিন্তু ইতিহাসে পাগলা রাজাও বলা হয়ে থাকে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজাও বলা হয়ে থাকে। ইনি কিন্তু তার রাজধানী কী করেছিলেন, দিল্লি থেকে দৌলতাবাদে কিন্তু ট্রান্সফার করেছিলেন, অর্থাৎ বদলি করেছিলেন। দেখো এই যে মোহাম্মদ বিন তুগলক ছিলেন ইনি কিন্তু কী করেছিলেন না, ইনি কিন্তু কৃষির উন্নতির জন্য একটা বিভাগ খুলেছিলেন। এবার সেই বিভাগের নামটা কি? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, দিওয়ানি কোহি, দিওয়ানি আজ, দিওয়ানি খাস আর দিওয়ানি আম। দেখো মোহাম্মদ বিন তুগলক কৃষির উন্নতির জন্য যে সংস্থাটা খুলেছিলেন তার নাম কিন্তু দিওয়ানি কোহি, ঠিক আছে। কী নাম তার নাম কিন্তু দিওয়ানি কোহি, ঠিক আছে। এটা কিন্তু কৃষির উন্নতির জন্য একটা সংস্থা খুলেছিলেন। মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক কিন্তু দোয়াব অঞ্চলগুলোতে কী করেছিলেন না, কর শূন্য করে দিয়েছিলেন। এটা কিন্তু তার অনেক বড় একটা ভুল ডিসিশন ছিল। পরবর্তীকালে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। আর এনাকে কিন্তু ইতিহাসে পাগলা রাজাও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, বিধবা পুনর্বিবাহের জন্য 1856 সালের প্রস্তাব কে দিয়েছিলেন? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এটা একদম সোজা কোশ্চেন, এটা আমাদের পারা উচিত। তো আমরা সকলে কি জানি, বিধবা পুনর্বিবাহের জন্য সবথেকে বেশি বড় ভূমিকা কে নিয়েছিলেন? সবথেকে বেশি বড় ভূমিকা নিয়েছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? 1856 সালে। এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, বিদ্যাসাগর যখন এই বিধবা পুনর্বিবাহ আইনটা চালু করেছিলেন তখনকার সময়ের যে গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, 1856 সালে, অর্থাৎ 1856 সালের সময় গভর্নর জেনারেল কে ছিলেন এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 2021-এর তথ্য অনুযায়ী কোন নদীর সবথেকে বড় বেসিন বা উপত্যকা আছে? দেখো 2011 না, এটা 2021। 2021-এর তথ্য অনুযায়ী কোন নদীর সবথেকে বড় বেসিন বা উপত্যকা আছে? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলো কী কী দিয়েছে? অপশানগুলো কিন্তু দিয়েছে গঙ্গা দিয়েছে, পারানা দিয়েছে, আমাজন দিয়েছে আর নীল নদী দিয়েছে। দেখো 2021-এর তথ্য অনুযায়ী সবথেকে বড় যদি কোনো বেসিন থেকে থাকে সেটা কিন্তু অ্যামাজন রিভার বেসিন, ঠিক আছে, অর্থাৎ অ্যামাজন নদীর উপত্যকা। এটা কিন্তু প্রায় 7 লাখ বর্গ কিলোমিটার, ঠিক আছে, এটা কিন্তু প্রায় 7 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে, ঠিক আছে। আর আমরা সকলে জানি এই অ্যামাজন নদী কিন্তু জলপ্রবাহের দিক থেকে কিন্তু পৃথিবীর সবথেকে বৃহত্তম নদী, ঠিক আছে। আর যদি দীর্ঘতম নদী বলা হয়ে থাকে, দীর্ঘতম নদী কিন্তু হয়ে যায় নীল নদী। কিন্তু যদি বলে বৃহত্তম নদী জলপ্রবাহের দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাজন নদী সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এই আমাজন নদী কোথায় আছে? এটা কিন্তু কোন মহাদ্বীপে আছে? এটা কিন্তু সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদ্বীপে আছে, ব্রাজিলের মধ্যে দিয়ে কিন্তু এটা মেনলি গেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, গাঙ্গুবাই হাঙ্গাল এবং প্রভা আত্রে কোন ঘটনা, এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে, এটা ঘরানা হবে, ঠিক আছে, কোন ঘরানা। দেখো গাঙ্গুবাই হাঙ্গেল আর প্রভা আত্রে কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কিরানা ঘরানা, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা আর মধ্যপ্রদেশ ঘরানা। দেখো এই যে কে কোন ঘরানা থেকে বিলং করে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন এখন খুব আসে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কিরানা ঘরানা, ঠিক আছে। গাঙ্গুবাই হাঙ্গেল, ঠিক আছে, গাঙ্গুবাই হাঙ্গেল আর প্রভা আত্রে এই দুজনেই কিন্তু কিরানা ঘরানার থেকে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে,
2021-এর তথ্য অনুযায়ী ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? দেখো 2021-এর তথ্য অনুযায়ী ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ভারতে কিন্তু মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এইবার এই যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার ভেতর থেকে 12টা, ঠিক আছে, 12টা কিন্তু ইউনেস্কোর ভেতরেও আছে, ঠিক আছে, অর্থাৎ ইউনেস্কোর যে লিস্ট থাকে, ইউনেস্কোর যে বায়োস্ফিয়ার রিজার্ভের যে লিস্ট থাকে সেখানে কিন্তু আছে, কিন্তু আমাদেরকে কিন্তু টোটালটা জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 18, ঠিক আছে। 2021-এর তথ্য অনুযায়ী ভারতে কিন্তু মোট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? 2002 সালে জাকির হোসেনকে কোন পদ্ম সম্মান দেওয়া হয়েছিল? দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি যে জাকির হোসেন সম্পর্কে যে কোশ্চেনগুলো সেটা তো এটা তো 2022-এর পরীক্ষা হয়েছিল, তখন ইম্পর্ট্যান্ট অবশ্যই ছিল, কিন্তু এখন কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, তার কারণ জাকির হোসেন কিন্তু কদিন আগে মারা গেছেন, ঠিক আছে। সবার প্রথমে জাকির হোসেন কী বাজাতেন? জাকির হোসেন কিন্তু তবলা বাজাতেন, ঠিক আছে, জাকির হোসেন তবলা বাজাতেন। আর এই যে তবলাবাদক জাকির হোসেনকে কিন্তু 2002 সালে কোন সম্মান দেওয়া হয়েছিল? 2002 সালে কিন্তু তাকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে 2023 সালে, ঠিক আছে, 2023 সালে তাকে কিন্তু পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর 1988 সালে কিন্তু তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। এই বছর কিন্তু এনাকে ভারতরত্ন দিলেও দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো যখন ভারতরত্ন যখন ঘোষিত হবে তখন কিন্তু এই বছর এনার নামটা থাকার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত কোন গ্যাসটি টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, স্টিল ও ম্যাগনেসিয়ামের ওয়েল্ডিংয়ে ব্যবহার করা হয়ে থাকে? দেখো ওয়েল্ডিং মানে কি? সবার প্রথম কিন্তু ওয়েল্ডিং মানে মনে রাখতে হবে ঝালাই, ঠিক আছে। অর্থাৎ কোনো এই যে মেটালগুলো বলেছে যে স্টিল, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এদের ঝালাইয়ের কাজে কোন গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। আর্গন আছে, নিয়ন আছে, অ্যাসিটিলিন আছে আর সিলিকন আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু অ্যাসিটিলিন হবে না, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্গন, ঠিক আছে। আর্গন কিন্তু একটা নোবেল গ্যাস, আর এই আর্গনকেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে স্টিল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলোকে ঝালাই করতে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 2011 সালের যে জনগণনা আছে, মনে রাখবেই যে 2011 সালের যে জনগণনা এটা কিন্তু পরীক্ষার জন্য হটস্পট। এমন কোনো পরীক্ষা নেই যেখানে কিন্তু এই 2011 সালের জনগণনা থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা কী করেছে? 2011 সালের জনগণনা অনুযায়ী পুরুষ ও মহিলা শিক্ষিতদের হারের পার্থক্য কত? অর্থাৎ পুরুষদের শিক্ষার হার আর মহিলাদের শিক্ষার হারের পার্থক্য কত? দেখো কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল। তোমাকে কিন্তু পুরুষের সাক্ষরতার হারও জিজ্ঞাসা করেনি বা মহিলাদের সাক্ষরতার হারও কিন্তু জিজ্ঞাসা করেনি, তোমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে দুটোর মাঝখানের গ্যাপ কত। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 16.68%, ঠিক আছে। দুটোর মধ্যে গ্যাপ কিন্তু 16.68%। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ IOC, ঠিক আছে, অর্থাৎ অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফিকেশান বা অলিম্পিকে যেতে গেলে কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন সেই সংক্রান্ত যে সংস্থাটা ভারতে আছে তার নাম কিন্তু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু 1927, ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু 1927 সালে গঠিত হয়েছিল। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু 1927 সালে গঠিত হয়েছিল। আর মনে রাখবে বর্তমানে কিন্তু যে পিটি ঊষা, ঠিক আছে, পিটি ঊষা, এই পিটি ঊষা কিন্তু এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেড বর্তমানে, ঠিক আছে, এই নামটাও কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? সবথেকে বড় প্রাণী গোষ্ঠী কোনটি? দেখো এটা কিন্তু একটা সায়েন্সের কোশ্চেন, এটা কিন্তু আবার জিকের মধ্যেও পড়ে। তো সবথেকে বড় প্রাণী গোষ্ঠী কোনটা? সবথেকে বড় প্রাণী গোষ্ঠী কিন্তু আর্থ্রোপোডা, ঠিক আছে। আর এই আর্থ্রোপোডা মানে কি? আর্থ্রোপোডা মানে কিন্তু কীট পতঙ্গ, ঠিক আছে, কীট পতঙ্গ, এটা কিন্তু সবথেকে বড় প্রাণী গোষ্ঠী বা ফাইলাম। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্থ্রোপোডা। যত ধরনের সরীসৃপ আসে তারা কিন্তু সবই আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যেই পড়ে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেনে কী বলেছে? বেদাঙ্গর সংখ্যা কয়টি? দেখো এখানে এই যে সিরিজটা একটু ভুল আছে, ঠিক আছে, এছাড়া বাদবাকি সবই এখানে ঠিক আছে। তো বেদাঙ্গের সংখ্যা কয়টি? তো আমরা সকলে জানি বেদাঙ্গ কতগুলো থাকে, বেদাঙ্গ কিন্তু থাকে 6টা, ঠিক আছে, মোট কিন্তু আমাদের 6টা বেদাঙ্গ আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? সংবিধানের কোন ধারা অনুযায়ী, এটা 20 নম্বর কোশ্চেন হবে, ঠিক আছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করতে পারেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় খুব দেখতে পাবে যে সংবিধানের ধারা থেকে, ঠিক আছে। তো কি কোশ্চেন করেছে?
কোশ্চেন কিন্তু করেছে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করতে পারেন। দেখো এখান থেকে কিন্তু আমরা একটা এক্সট্রা ফ্যাক্ট জানতে পারছি যে সুপ্রিম কোর্টের বিচারকদের কারা নিয়োগ করতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারকদেরকে কিন্তু রাষ্ট্রপতি বা আমাদের যে প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। তো কত নম্বর ধারা অনুযায়ী নিয়োগ করে থাকেন? তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু 124-এর যে 2 নাম্বার ধারা আছে সেই 124-এর 2 নাম্বার ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি কী করেন? সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করেন। ঠিক আছে, বর্তমানে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির নাম কি? বর্তমানে যিনি সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি আছেন তার নাম কিন্তু সঞ্জীব খান্না। ঠিক আছে, সঞ্জীব খান্না কিন্তু বর্তমান ভারতের 51তম মুখ্য বিচারক। ঠিক আছে, এইবার সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারক থাকেন? দেখো সুপ্রিম কোর্টের যে স্ট্রাকচার সেটা কিন্তু 33+1 অর্থাৎ 33 জন কিন্তু অ্যাডহক জাজ থাকবে, অর্থাৎ গৌণ জাজ থাকবে, আর একজন কিন্তু মুখ্য জাজ থাকবেন। আর তার নাম কি? তার নাম কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না। তো ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া কিন্তু আমাদের এই যে চ্যানেলে এখানে কিন্তু জেনারেল সায়েন্সেরও ক্লাস করানো হয়েছে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের 20টা ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া কিন্তু আমাদের যে জিকের সিরিজটা সেটা আজ থেকে শুরু হলো। এবার থেকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু জিকের জন্য ভিডিও আপলোড করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, সঙ্গে থেকো, পাশে থেকো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। বাই।